2017 থেকে 2026 মাঝখানে পেরিয়ে গেছে 9 বছর। এই 9 বছরে রোহিঙ্গা দলের এই যে 9 বছর পূর্ণ হলো, এই 9 বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখেরও বেশি রোহিঙ্গার একজনে ফিরতে পারেনি। কেন ফিরতে পারেনি? এই রোহিঙ্গাদের চাপে আমাদের এই দক্ষিণ পূর্বাঞ্চলে কি কি সমস্যা তৈরি হচ্ছে, সেসব বিষয় নিয়ে আজ চ্যানেল 24-এর বিশেষ এই আয়োজনে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক হেড অফ মিশন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি শুরুতেই যেটা বলছিলাম, এই যে 9টা বছর পেরিয়ে গেল, এই 9 বছরে রোহিঙ্গাদের যে বোঝা বাংলাদেশকে বহন করতে হচ্ছে, এবং আমি শুরুতে যে প্রশ্নটা তুলেছিলাম যে রোহিঙ্গারা একজনে ফিরতে পারেনি, কেন তারা আসলে ফিরতে পারছে না, আপনার বিশ্লেষণটা দিয়ে একটু শুরু করি আমরা। ধন্যবাদ। আসলে যখন রোহিঙ্গাদের এখানে বিতরণ করা হয়েছিল, তখন যারা বিতরণ করেছে, যারা অর্থাৎ মিয়ানমার সামরিক বাহিনী বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। তারা সেই পরিকল্পনার পেছনে আবার কিছু কারণ সেখানে ছিল। প্রথমত হচ্ছে যে রোহিঙ্গাদের যে ডেমোগ্রাফিক সিনারিও, তাদের জন্মহার, সেটার সাথে সেখানে পাশাপাশি অন্য যে সম্প্রদায়, রাখাইনদের জন্মহার অলমোস্ট আপনার মার্জিনাল অথবা কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ, কোনো কোনোতে ইকুয়াল। তো তাদের মিয়ানমারের একটা স্টাডি রিপোর্ট, তাদের যে জাতীয় ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক সেন্টার, তাদের একটা রিপোর্ট আছে, সেখানে তারা বলছে যে এই জন্মহার যদি এভাবেই চলতে থাকে, যে একদিকে বাড়ছে আরেকদিকে সমান সমান বা কমছে, কোনো এক সময়ে আরাকানে অর্থাৎ রাখাইন স্টেটে রোহিঙ্গারা সেখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। তো সংখ্যাগরিষ্ঠ যদি হয়, তাহলে তারা সেখানে কোনো এক সময় আবার এমনও হতে পারে তারা ওখানে একটা স্বতন্ত্র আবাসভূমি বা স্বাধীনতার দাবি তুলে বসতে পারে। তো সেখানে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করা, সেটা তাদেরকে পেছন থেকে এক ধরনের ইনসেন্টিভ দিবে বা উৎসাহ যোগাবে, এবং সেখানে সেই স্বাধীনতার দাবিটা তখন বিশ্ব সম্প্রদায়ের কাছেও এটা গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেবল হবে। পাশাপাশি তাদের আরেকটাই ছিল, যেহেতু বাংলাদেশ সন্নিহিত অঞ্চল একটা দেশ, এবং এখানেই সংখ্যাগরিষ্ঠরাই মুসলিম, স্বভাবত তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠবে। সেটা হচ্ছে ধর্মীয় কার্যকারণে হোক অথবা ইথনো কালচার যেটা আছে, এক ধরনের বন্ধন, সেটার মাধ্যমে বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তখন কিন্তু এটা রাখাইন অঞ্চল বা আরাকান কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে মিয়ানমার থেকে। সুতরাং রোহিঙ্গাদের মার্জিনালাইজ করতে হবে সেখান থেকে, সেটা একটা পরিকল্পনা ছিল। আরেকটা হচ্ছে যে সামরিক বাহিনী যখন তারা সবসময় তার স্বাধীনতার পর থেকেই তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং নিষ্কণ্টক করার জন্য তারা একটা উপলক্ষ খুঁজে বেরিয়েছে। উপলক্ষ কী হতে পারে? আমাদের এটা মনে রাখতে হবে, মিয়ানমারে স্বীকৃত সাংবিধানিকভাবে স্বীকৃত জাতিগোষ্ঠী হচ্ছে 135টি। তো 135টা জাতিগোষ্ঠীর 135 ধরনের এখানে পিছুটান আছে। তাদের স্বতন্ত্র ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সব কিছু আলাদা আলাদা। মামাররা যদিও সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু কথা হচ্ছে মিয়ানমারের ব্রিটিশ দখলের সময়ে ক্রমাগতভাবে ব্রিটিশরা তাদের কূটকৌশল, ডিপ্লোম্যাটিক পলিসি অথবা সামরিক শক্তি দিয়ে বার্মার সাথে আরও 7টি স্টেটকে তারা যোগ করেছিল। সুতরাং যখন ব্রিটিশ অর্থাৎ বার্মার বর্তমান 1948 সালের স্বাধীনতা পূর্ব সেখানে 8টা স্টেট তারা ছিল মায়ানমারে। 8টা স্টেটের মধ্যে যেমন আপনি রাখাইন স্টেট ওয়াজ ওয়ান অফ দেম, মন স্টেট, কারেন স্টেট, শান স্টেট, চীন স্টেট, কাইয়া স্টেট, কাচিন স্টেট, এরকম। আর 7টা ডিভিশন ছিল। 7টা ডিভিশন ছিল ব্রিটিশ দখল পূর্বই ছিল মিয়ানমার। আর এই 7টা হলো সেখানে ব্রিটিশরাই তাদের যোগদান করিয়েছে। তো 1946 এবং 47-এ দুটা পাংলুন বলে একটা জায়গা আছে শান স্টেটে।
সেখানে দুটো সম্মেলন করেছে জেনারেল অংসানের আয়োজনে। জেনারেল অংসান সেখানে স্টেটগুলোকে একটা প্রস্তাব দিলেন, আমরা সম্মিলিতভাবে স্বাধীনতা যুদ্ধ করব। স্বাধীনতার পরে স্টেট ও বিদায় যারা অভিষিক্ত আছে তারা ইচ্ছা করলে চলে যেতে পারে তাদের স্বাধীনতা নিয়ে, অথবা একটা ফেডারেশনের মধ্যে থাকবে। বাট 1948 সালে যখন স্বাধীনতা পূর্ব 47-এই অংসানকে তার যারা উডবি যারা ক্যাবিনেট মেম্বার তাদেরকে সহ একেবারেই সমূলে সবকে হত্যা করা হলো। এবং স্বাধীনতার পরপরেই সেখানে জেনারেল নেউইন এটা বলা হয় যে কলকাঠি নেড়েছেন পেছন থেকে। স্বাধীনতার পরপরেই তারা সেখানে নির্বাচিত সরকার আসছে, এসব দাবি উঠছিল। শাহ সুজা তখন রাষ্ট্রপতি, উনু তখন প্রধানমন্ত্রী। তো বিভিন্ন স্টেটগুলো তাদের ওই যে আগের কথাগুলি উঠছিল সেটাকে একদম চরমভাবে আপনার জেনারেল নেউইন সে দমন করা শুরু করলো, যার জন্য শান ন্যাশনাল আর্মি হলো, চীন ন্যাশনাল আর্মি হলো, আরাকানে আরাকান আর্মি হলো, এরকম বিভিন্ন জন তারা বিদ্রোহ সেটা পার পায় নাই। সেখানে যেহেতু সামরিক বাহিনী শাসন শুরু করেছে, এই যে বহুদা বিভক্ত এদেরকেও একটা একত্র করার জন্য একটা তারা উপলক্ষ খুঁজছিল। সে উপলক্ষ কি? সেখানে হচ্ছে রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের উপরে, যার জন্য 62-তেই ক্ষমতা গ্রহণ করার পরপরেই এইটির অপারেশন নাগামিন শুরু করা হলো। অপারেশন নাগামিনের পাশাপাশি তারা করলো কি, কনস্টিটিউশনে সিটিজেনশিপ অ্যাক্টটাকে নিয়ে আসলো। সে অ্যাক্টে 82-তে প্রথমেই করলো কি, রোহিঙ্গাদেরকে এদেশের নাগরিক নয় বলে ঘোষণা করে দিল। মানে অর্থাৎ বার্মার নাগরিক নয়। এটা পৃথিবীর ইতিহাসে একটা একেবারেই বিরল একটা ঘটনা যে ক্রমান্বয়ে যে মানুষগুলো সেখানে জন্মগ্রহণ করেছে, সেখানে বসতি তাদের 14 পুরুষ থেকে আছে, হঠাৎ করে সে একটা জাতিগোষ্ঠীকে সিটিজেন নয় বলে ঘোষণা করলো, নাগরিক নয় বলে ঘোষণা করলো। সেই থেকে তাদের উচ্ছেদ অভিযান বিভিন্নভাবে আপনার এটা 2009 হয়েছে, 12-তে হয়েছে, বাংলাদেশে তাদেরকে বিভিন্ন অপারেশন চালিয়ে তাদেরকে পাঠিয়েছে। বাট এই ইতিমধ্যে অং সান সুকি যখন স্টেট কাউন্সিলর হলেন এবং সেখানে জেনারেল মেয়ং যখন রাষ্ট্রক্ষমতা সামরিক প্রধান হিসেবে রাষ্ট্র ক্ষমতার সব কলকাঠি নাড়ছেন, তারা করলেন কি, একটা কমিশন করলেন। সেটা হলো কফি আনান কমিশন, জাতিসংঘের আপনার সেক্রেটারি জেনারেল। ওনাকে বলা হলো যে রাখাইনের এই সমস্যাটা সমাধানের জন্য একটা প্রস্তাব উপস্থাপন করার জন্য। সেখানে 24 আগস্ট 2017-তে বিকালেই উনি ওই রিপোর্টটা সাবমিট করলেন। সেই রিপোর্টে একদম পরিষ্কারভাবে কিভাবে এখানে হাউ দ্য রাখাইন স্টেট উইল বি স্টেবিলাইজ এটা দিক নির্দেশনা আছে। এবং সেখানে 2012 সালে যেই রোহিঙ্গাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নেওয়া হয়েছে, যেটার উপর আজিম ইব্রাহিমের একটা বই আছে, যা স্লো বার্নিং জেনোসাইড ইনসাইড মিয়ানমার। সেখানে রোহিঙ্গাস জেনোসাইড ইনসাইড মিয়ানমার, সেই বইও এখানে সমুদয় সব কিছু বিব্রত করা হয়েছে। সো তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হলো ভারতে। সেই মানুষগুলো তাদেরকে সসম্মানে তাদের বাড়ি ঘরে ফেরার কথা বলা হলো। রোহিঙ্গা সমস্যা, রোহিঙ্গাদের সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হলো। তাদের যেগুলি নাগরিকত্ব কেড়ে নেওয়া হতো সেটা ফিরিয়ে দেওয়ার কথা বলা হলো। এবং না করলে কি সমস্যা হবে সেটাও উনি বলেছেন যে ইট ইজ গোয়িং টু বি এ প্রবলেম বিটুইন নট অনলি বাংলাদেশ, Myanmar, but it will engulf this crisis will engulf the whole Southeast Asia region. এবং সেখানে আরও একটা উনি ওয়ার্ন করলেন, এটাকে যদি অ্যাড্রেস করা না হয় তাহলে রাখাইন স্টেট, স্পেশালি নর্দার্ন রাখাইন, উইল বি দ্য দ্য ফার্টাইল ল্যান্ড ফর দ্য মিলিটেন্সি মিলিটেন্সি, এসব কথাবার্তা বললো। বাট তারাই সেদিনের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই এটাকে আলোর মুখ দেখানোর আগেই তারা 25শে আগস্ট তারা অপারেশন ক্লিন্স নাম দিয়ে সেখানে রোহিঙ্গাদের বিতরণ করা শুরু করলো। এবং তারই ফলশ্রুতি হচ্ছে বাংলাদেশে এই যে লক্ষ রোহিঙ্গার ঢেউ বাংলাদেশের অভিমুখে, সেখানে তারা অগ্নিকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, ধর্ষণের শিকারে পরিণত হয়েছে, হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, টোটালি একটা গণহত্যার মুখে। এখানে আমি আমাদের একজন বিখ্যাত সাংবাদিক, এক ছেলে তার মাকে বহন করে 9 দিন সে পক্ত বলে একটা জায়গা থেকে নিয়ে যখন বাংলাদেশে আসলো, তখন দেখা গেল, সেটা অনেকেই দেখেছেন, তখন সেটা ওই ছেলের সারা পিঠের মধ্যে ছুরিকাঘাত।
মানে পিছন থেকে তাকে ছুরি দিয়ে খোঁচানো হয়েছে, সে তার মাকে ফেলে আসেনি, তাও মাকে কাঁধে করে চলে আসছে। তখন ওই সাংবাদিক জিজ্ঞেস করলো, এই যে মাকে তো কাঁধে করে নিয়ে আসলেন, কিন্তু আপনার মাতৃভূমি? তো সেই মাতৃভূমি আসলে রোহিঙ্গারা পিছনে ফেলে চলে আসছে। দীর্ঘ 9 বছর হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় শুধু কথার ফুলঝুরি ছড়িয়েছেন। আমাদের যারা কর্তৃপক্ষ, নীতি কৌশল, তারাও কিন্তু যথার্থভাবে এই জিনিসটাকে, এখন আপনি বলবেন ফেরত যেতে পারে নাই কেন, যে মূল প্রশ্নটা এটা হচ্ছে ফেরত না পাঠানোর উদ্দেশ্যেই কিন্তু এদেরকে এখানে তারা ঠেলে দিয়েছে বাংলাদেশে, এবং যার জন্য তাদের সেই পরিকল্পনা যে মার্জিনালাইজিং দ্য রোহিঙ্গাস অ্যান্ড টু নট টু ফেস দ্য এনি ফিউচার মুভমেন্ট ফ্রম রোহিঙ্গা সাইড। সো রোহিঙ্গাদেরকে মার্জিনালাইজ করা, তাদের জন্মহার, তাদের সব কিছু মিলিয়ে যে কথাগুলি বললাম সেগুলোকে তারা, এবং তাদের ওখানে মিলিটারি সুপ্রিমেসিটাকে বজায় রাখার জন্য এই রোহিঙ্গাটাকে একটা উপলক্ষ করে তারা এতদিন পর্যন্ত চালিয়ে গেছে। এখন সেখানে তারা ফেরত, যেহেতু সমস্যা তারা সৃষ্টি করেছে, তারা না নেওয়ার জন্যই ঘোর হয়ে আছে। বাট আমাদের দিক থেকে আমি বলবো যে আমাদের অ্যাড্রেস বা আমাদের থেকে যে উদ্যোগ, আয়োজন, ইনিশিয়েটিভ, এগুলো কিন্তু আমি বলবো যে যথার্থ হয়নি। এবং আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন কেন যথার্থ, ভুল কোন জায়গায় ছিল, আমি তাহলে সেটাও আলোচনা করতে পারি। নিশ্চয়ই। জি জি। সেখানে আমাদের প্রথমত হচ্ছে কি, আমরা প্রথমত একটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ বা সম্পর্ক এখনও জানি, অতীতও ছিল না মিয়ানমারের সাথে। এটা আমি বলবো যে আমাদের এক ধরনের, এটা আমাদের দুর্বলতা বলতে পারেন। আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের একচোখা বিভিন্ন নীতির কারণে হয়েছে। মিয়ানমারকে আমরা ওভারলুক করেছি। মিয়ানমারে যারা পররাষ্ট্র, আমি দেখেছি আমার চোখে, যারা কূটনীতিক যারা যান, তারা বসে বসে ওখানে দুঃখ প্রকাশ করেন, কেন নিউ ইয়র্কে পোস্টিং হলো না, কেন লন্ডনে হলো না, বা আমি ওখানে গেলাম না কেন। বাট দ্য পারপাস ফর হোয়াট হি ওয়াজ হিজ প্লেস দেয়ার, উনি সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে সেখানে যে একটা, বা আমাদের যে একটা ডাইরেক্টিভস থাকবে মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন, আমাদের তো দুইটা প্রতিবেশী দেশ, আমাদের দুটো প্রতিবেশী দেশের দিকে হয়তো ভারতের দিকে আমরা যেরকম করে নজর দিয়েছি, মিয়ানমারের দিকে সেরকম করে আমরা নজর দেই নাই। সেটা কেমন হতে পারতো? আমি সেটাই বলছি। যেমন ধরেন এখন হয়তো এমনও গেছে অন্তর্বর্তীকালীন সরকার আবার দুটা দেশের সাথে এই সম্পর্ককে তলানিতে নিয়ে আসেন, এবং এর ভিতরে আরও কিছু, যেমন ধরেন আপনি অতীতের যেটা ব্যর্থতা, সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। অতীতের ব্যর্থতা কি? অতীতের ব্যর্থ ছিল আমরা এটা বহুপাক্ষিক করতে চেয়েছি, মাল্টিল্যাটারাল, অথচ এটাকে প্রায়োরিটাইজ করা হচ্ছিল বাইল্যাটারালি। কারণ আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমার এখানে অনেক লোক আপনার চলে আসছে, আমরা চেষ্টা করা উচিত, ভাই কেন তাদেরকে, আপনার লোক আপনারা তাদেরকে নেন। আমরা সেটা না করে আমরা জাতিসংঘে গিয়েছি, বাবা নিয়েছি, 140টা দেশ পক্ষে ভোট দিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের। বাট আমরা এটা বিবেচনায় আমরা দেখেছি চীন সেখানে সাথে সাথে সেটাকে ব্যাটো দিচ্ছে, রাশিয়া ব্যাটো দিচ্ছে। সো যেখানে রাশিয়া একটাই পার্মানেন্ট মেম্বার অফ দ্য সিকিউরিটি কাউন্সিল ইজ এনাফ টু স্টপ এনি ইনিশিয়েটিভ অফ ইউএন, জাতিসংঘের যে কোনো প্রস্তাব ব্যস্তে যাবে একজন নিরাপত্তা পরিষদ সদস্য যদি সেখানে দ্বিমত পোষণ করে। সেখানে দুইটা দেশ বারবার দ্বিমত পোষণ করছে, চীন এবং রাশিয়া দুজনেই। আমরা তারপরও জাতিসংঘের আজকে এটাতে গেছি, কালকে ওইটাতে গেছি, ইভেন কি আমরা দ্য হেগে যখন গেছি তখনও হেগ সেখানে প্রত্যাবাসনের কোনো বিষয় ছিল না ওই আবেদনে। গাম্বিয়া যে আবেদন করেছে সেখানে বলা হয়েছে যে এটাতে গণহত্যা হয়েছে, সেটা যেন আর না হয়, গণহত্যার আলামত রক্ষা করে, এই তো রায় দিয়েছে দ্য হেগ। আইসিসি সেখানে ব্যক্তিকে হয়তো টার্গেট করার চেষ্টা করেছে। নাইদার ইন আইসিসি নর ইন দ্য আইসিজে কোথাও না অত রোহিঙ্গা প্রত্যাবাসন জিনিসটা প্রায়োরিটাইজ হয়নি। আর যেটা মাল্টিল্যাটারাল যেটা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন কখনো জাতিসংঘ সাধারণ পরিষদ, কখনো নিরাপত্তা পরিষদ, সেখানে যেগুলো হয়, কখনো ইউএনএচসিআর, জাতিসংঘ মানবাধিকার কমিশন, এগুলো হচ্ছে মাল্টিল্যাটারাল কতগুলি বিষয়। আমরা কিন্তু সেখানে, এটা আমাদের এই জায়গায় ব্যর্থতা। মাল্টিল্যাটারাল হলে চীন কখনো তার সীমান্তে এবং তার অত্যন্ত একটা নির্ভরশীল এবং প্রয়োজনীয় বন্ধু, কেন প্রয়োজনীয়, সেখানে চীনের জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, চীনের ইকোনমিক ইন্টারেস্ট আছে, জিও ইকোনমিক ইন্টারেস্ট আছে, চীনের সেখানে আপনার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে। তো এগুলোকে আমরা এখন ধর্তব্যে না নিয়ে চীনকেও সময়ে সময়ে আমরা অ্যান্টাগোনাইজ করেছি মাল্টিল্যাটারাল করতে গিয়ে, বহুপাক্ষিকতার মধ্যে। কারণ চীনের কি স্ট্র্যাটেজিক সেখানে ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হলো যখন আপনি মালাক্কাতে চীনকে আপনি ব্যতিব্যস্ত করেছেন, বাধাগ্রস্ত করেছেন, চীন তখন চলে আসছে, আমরা পারি নাই এখানে। সোনাদিয়াতে তারা চেয়েছিল ডিপ সি পোর্ট,
তারা চলে গেছে চকপিওতে রাখাইন। সেখানে মিয়ানমারের সাথে তাদের গাঠবন্ধনটা অনেক বেশি শক্ত হয়ে আছে। মিয়ানমার থেকে তারা তাদের গ্যাস যায় কুনমিংয়ে, সেটা তাদের আছে। মিয়ানমার আছে তাদের ইরাবতী নদীতে তাদের জলবিদ্যুৎ কেন্দ্র মিরসরে আছে। মিয়ানমারের সাথে তাদের ইকোনমিক করিডোর আছে। Myanmar has given them the access to the Bay of Bengal. From there, over Bay of Bengal, they are going to reaching the Indian Ocean. তাদের একটা পথ খুলে দিয়েছে সেখানে। আমাদের সাথে আছে বিনিয়োগের সম্পর্ক, কিন্তু মিয়ানমারের সাথে আছে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। এটাও আমাদের দপ্তব্যের মধ্যে আনা উচিত ছিল। এগুলি না এনে মাল্টিল্যাটারাল যখনই করেছি তখন ওই চীন ফিল অ্যান্টাগোনাইজড। কিন্তু এই যে আজকেও একটু আগেই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে এই রোহিঙ্গা ইস্যুতে যে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক সমঝোতার সুযোগ খুব কম, আসলেই কি তাই? এই জায়গাটাই তো আমি বলি, এই জায়গাটাই আমাদের এখানে বোঝার, আমাদের অতীতের শিক্ষা, অতীতের ব্যর্থতাগুলি কেন হয়েছে আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি কক্সবাজারে গিয়ে বিরাট হই রই করে এত দেশের লোক আসছে এখানে, এই করছে, কি হলো? আপনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসছেন রোজা রমজানের দিনে, বিরাট করে একটা ইফতার পার্টি করলেন, লক্ষ মানুষের ইফতার গিনিস বুকে উঠবে, কি হলো? আপনি জাতিসংঘে গেছেন সাইড লাইনে, ওখানে বসে সাধারণ পরিষদের সাইড লাইনে বসে সব ইউএনের যারা লোকজন আছে, বিভিন্ন এজেন্সির ইউএনের, তাদেরকে নিয়ে ওখানে সম্মেলন করতেছেন, কি হচ্ছে? দোহা রাউন্ড টেবল করতেছেন। এই যে আমাদের ডক্টর খলিল রহমান, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আরও বেশি ব্লান্ডার হয়েছে। সেখানে আমরা এই যে করিডোরের কথা বলেছি, এগুলি দিস অল হ্যাজ গিভেন দ্য নেগেটিভ মেসেজ, নেতিবাচক বার্তা দিয়েছেন এফএডিউকে। মিয়ানমার জেনারেল, আমি সবসময় বলি, দে আর ভেরি স্মার্ট পিপল। আপনি যদি মনে করেন যে সামরিক বাহিনী বলে তার সাথে, যেমন আমাদের আরেকটা গোঁ আছে, সেটা একবার অতীত থেকে হয়ে আসছে। আমরা গণতান্ত্রিক সরকার, কি গণতন্ত্র আছে আমাদের দেশে এটা আমরা সবাই জানি। হ্যাঁ, গণতান্ত্রিক সরকার, আমরা কি করে একজন সামরিক সরকারের সাথে বসবো? দিস ইজ দ্য পারসেপশন। অ্যান্ড আপনি চীন কিভাবে শাসিত হচ্ছে এটা আমার বিষয়, ভারত কিভাবে শাসিত আমার বিষয়, রাশিয়াতে পুতিন কতদিন থাকবে এটা কি আমার বিষয়। মিয়ানমারে সামরিক শাসন হবে না, অং সান সু কির শাসন হবে, গণতন্ত্র হবে না, একতন্ত্র হবে না, ডিক্টাটরশিপ হবে না, মিলিটারি হায়ারার্কির মাধ্যমে দেশ চলবে, এটা তার দেশ, তারা সিদ্ধান্ত নেবে। এখন আমি ধরেছি যে এটা কি করে হয়, তো যার জন্য আমাদের সম্পর্কটা হয় নাই, যার জন্য আমরা তাদের সাথে বাইল্যাটারালি, আমার পারপাস কি, মাই পারপাস ইজ টু রিজলভ মাই প্রবলেম উইথ দ্য, ওখানে কে আছে, আমি তার সরকার যদি রিজলভ করতে যাই, তার সরকারের সাথে সমস্যার সমাধান করতে যাই, ইট ইজ নট ডিউটি, আই এম নট অ্যালাউড। সুতরাং এখানে এই যে বললেন বাইলেটারাল, আজকেও বলছেন যেটা, আমি বলবেন যে এটা তাদের পারসেপশন, কিন্তু তাদের অতীত পিছন ফিরে দেখা উচিত যে আমরা মাল্টিল্যাটারাল বহুবার করেছি, এরা কিচ্ছু হয় নাই। যতক্ষণ পর্যন্ত চীনের, মনে রাখতে হবে, চীন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তি, অন্যতম না, এখন প্রধানতম অর্থনৈতিক শক্তি, পাশাপাশি অন্যতম সামরিক শক্তি। চীন যদি মনে করে এটা ল্যাটারাল করা মানে চীনের সাথে এক ধরনের মোকাবেলা করার মতো অবস্থা। বিকজ চীনের সাথে মিয়ানমারের সম্পর্কটা সবসময় দত্তব্যের মধ্যে আনতে হবে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সাথে চীনের এখানে, আমাদের এখানে তারা এই প্রজেক্ট করতেছে, ওই প্রজেক্ট করতেছে, ওই করতে, নো, চীন তার স্ট্র্যাটেজিক রিলেশনশিপকে, এখন যে লিন্টন বার্টিলের কথা হচ্ছে, চীনের নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে চকপিও, বিকজ তার বেল্ট রোড ইনিশিয়েটিভের মধ্যে সবচেয়ে বড় উদ্যোগী প্রকল্প হচ্ছে ডিপসি পোর্ট। ওখান থেকে তারা দে আর বেল্টিং দ্য ওয়ার্ল্ড ইকোনমি, তারা তাদের পথ সেখানে সব কিছু করছে। এই যে এইটাকে দত্তব্যে না আনলেই আপনি এটাকে বাইল্যাটারালে যেতে হবে। এখন এই যে আপনি মানে দ্বিপাক্ষিক সম্পর্ক বলি বা দ্বিপাক্ষিক যে সমঝোতার জায়গাগুলোতে আপনি জোর দিতে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় যে মিয়ানমারের দিক থেকেও আসলে সদিচ্ছা আদৌ আছে? কারণ একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে প্রায় 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়েছিল, যেটা তারা ভেরিফাই করবে। সেখান থেকে তারা প্রায় 2.5 থেকে 3 লাখের মতো দিয়ে বলেছে যে এগুলো মোটামুটি আমাদের এখানকার বাসিন্দা, এবং তার অনেকগুলোকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। বড় একটা অংশকে বলা হয়েছে যে তারা এখানকার নাগরিক না। তাহলে ওদের আচরণের জায়গাটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এই জায়গায় কবি নীরব, এই জায়গাটাতেই কবি নীরব হয়ে বসে আছেন। কারণ আপনি কি তার যে যারা সিদ্ধান্ত দিবে, 2 লাখ নিবে না, 5 লাখ নিবে, 8 লাখ নিবে না, তার বাবাকে নিবে, ভাইকে বাদ দিয়ে দিবে, ওই সিদ্ধান্তটা আসেন এফএডিউর থেকে। এখানে কারো সাধ্য নাই। এখানে আমি বসে 8 লাখ, 12 লাখ, 14 লাখ দিলাম, সে বলবো যে আমি 5,000কে নিব, 5,000-এর মধ্যে বাবাকে রাখবো না,
ছেলে পেলে রাখবো না, তার মাকে রাখবো, তার মেয়েকে রাখবো, ওইভাবে করে বানাও। তো এখন এদিকে তখন ঠেলে দিল, তখন এদিকে বলবেন যে এরা বলবে যে, ওরা বলবে যে আমার পরিবারে আমার বাবা যেতে পারবে না, আমার ভাই যেতে পারবে না, আমরা মেয়ে মানুষ ওখানে গিয়ে কোথায় যাব? ওই 3 লাখের মধ্যে শুভঙ্কর ফাঁকি আছে। এটাই এখানেই বলছি, এটা যদি বাইলেটারালি আমার ওয়ার্ম রিলেশনশিপ হতো, আজকে তো আমার যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতো, ও বলছে ভাই এটা তো লিস্ট করা আছে, এটা তো বাংলাদেশের কোনো লোক এসে ওই ক্যাম্পে ঢুকে নেই, সব লোক দিয়ে দেওয়া হয়, যেখান থেকে গেছে যে যে এলাকায় গেছে ওখানে এক রাতের একটা আদেশেই যথেষ্ট। আমার চোখে দেখে একটা আদেশেই যথেষ্ট। যেমন আমি বলি নাপ রক্ষায়, আমি তখন ওখানে ছিলাম মিয়ানমারে, একটা আদেশেই বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ বন্ধ হয়েছে, একটা মাত্র আদেশ। সব লাইনটা তারা 43টার মতো ব্যাটালিয়ন নিয়ে আসছে, ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন নিয়ে আসছিল সেখানে। তারা এক আদেশে তাদের মধ্যে হয়, তাদের এখানে আদেশমুখী হচ্ছে। এখানে আমাদের মতো এই বলবে ও বলবে, যার কথা সেও না বলবে, ওর কথা না এর কথা বলে দিচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের কথা জ্বালানি মন্ত্রী বলে দিচ্ছে, জ্বালানি মন্ত্রীর কথা কি বলে সংস্কৃতি মন্ত্রী বলে দিচ্ছে, সংস্কৃতি মন্ত্রী আইনমন্ত্রী বলে দিচ্ছে, এগুলি সেই নাই। ওদের ওখানে ওয়ান ম্যান শো, একজন। এবং সেখানে যদি সম্পর্কটা আপনার ঠিক থাকে, একটা বোঝাপড়ার সম্পর্কটা থাকে, আপনি যদি সেখানে তাকে কনভিন্স করতে পারেন, তাকেই আমার সাথে ওয়ার্ম রিলেশনশিপটা থাকে, আপনি তাইলে ওইটা এক রাতেই সমস্যা তারা ইচ্ছা করলে করে দিতে পারে। যে ইয়েস দে হ্যাভ গন, আমরা সবাই জানি বাংলাদেশে আমরা এখানে গেছে, এখন সেখান থেকে আমাদের এটা এদেরকে ফেরাই নিয়ে আসা উচিত। এখন না হলে কালকে বলবে যে যেগুলি দিছি ওগুলি, যখন এগুলোই বলবেন যে আপনি নিয়ে যান, তখন কিন্তু সে আবার বলবে যে না এর ভিতরে কতগুলি আবার ঢুকে পড়ছে, এই লিস্টটা ঠিক নেই, আপনি লিস্ট অনুযায়ী পাঠাচ্ছেন না। ওই এখানে বর্ডার ক্রস করার সময় থামাই দিবে, বলবে যে না এগুলি তো এসে লোক না, কী করবেন? আপনি না দেওয়ার বলে 90 আরই এখানে চট্টগ্রাম একটা লোকাল ভাষা আছে, না করতে চাইলে সে এটা বলবে আপনি হাসছেন কেন, আপনি অস্ত্র নিয়ে আসছেন, এই লোককে আগে দিয়েছিলাম ক্লিয়ারেন্স, এখন তো শুনলাম সে ওখানে ক্যাম্পে অস্ত্র ছিল, তো ওখানে তো একটা জেপারাইজ করে দিতে পারে। যার জন্য এই যে আরও একটা প্রবাদ আছে, আপনি যদি মিলেমিশে বলে যে নৌকা পাহাড়ের উপর দিয়েও চলে, আপনি যদি সেই জিনিসটাই আমি বলছি এখানে বাইল্যাটারাল কথাটা, আমি যতই বলেন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের সেখানে তারা হয়তো আমাদের এখানে খয়রাতি দিতে পারবে, সাহায্য দিতে পারবে, আমি সেই সাহায্যের বহু কমে গেছে। 10 মিলিয়ন ডলার দিতে পারে না, আর ওখানে এই ইউক্রেন যুদ্ধে 300 বিলিয়ন ডলার, 100 বিলিয়ন ডলার, ইউরোপিয়ান ইউনিয়ন 100 বিলিয়ন ডলার দিছে, আমেরিকা 300 বিলিয়ন ডলার দিছে, আর এখানে 1 বিলিয়নের অর্ধেক, 1 বিলিয়ন মনে রাখবেন, 1 বিলিয়ন অর্ধেক, তো তারা এখানে কি সমস্যার সমাধান করবে? এই যে আপনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের কথা বলছিলেন, আমরা দেখি যে বহু বছর ধরে, মানে অনেক বছর ধরে বাংলাদেশের সাথে উচ্চ পর্যায়ের যে বৈঠক হওয়া বা সফরের যে বিষয়গুলো আমরা সচরাচর দুইটা দেশের মধ্যে অন্যান্য দেশগুলোর মধ্যেও দেখি, মিয়ানমারের ক্ষেত্রে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে এই জায়গাটাতে একটা বড় একটা ঘাটতি আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি। এইটার আসলে কি কারণ বলে মনে হয়? আপনি যেহেতু এটা অতীত থেকে হয়ে আসছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা অনেকবার বলেছি, হয়তো বলা ঠিকও হবে না, অনেকেই তার মধ্যে মরেও গেছেন, গত হয়ে গেছেন। মৃত মানুষকে নিয়ে আমি শ্রদ্ধা রেখে ব্যস্ত নসিব করুক সেভাবে বলি যে একসময় যেমন আমি থাকা অবস্থায় এখানে মিয়ানমার থেকে প্রায় 88 জনের একটা ডেলিগেশন আসবে বাংলাদেশে, ইনক্লুডিং তাদের একদম নাম্বার 1 থেকে সিনিয়র জেনারেল তাসুয়ে থেকে শুরু করে জেনারেল মংয়ে তখন সেকেন্ড ম্যান ওখানে, আমার এখনো সবারই মনে আছে, জেনারেল কিনু, তারা সবাই আসবেন এখানে বাংলাদেশে। ইভেন কি কিছু কিছু আমার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন, তারা বেশ কয়েকজন, তারা বলে যে দূর টাই টুই এখানে আসবে বাংলাদেশে, পরে টাই, আমি কয়েকজন টাইয়ের নটও আমি বসে বসে বেঁধে দিয়েছি। এবং আমার যেদিন আসবে তাদেরকে এয়ারপোর্টে ফুল দেওয়ার জন্য, আমার মেয়েরা তখন ছোট, ওদেরকে ফুলের তোড়াটাও রেডি করছি, যে বাংলাদেশে আসবে একটা গুডউইল, তাদেরকে ফুলের তোড়া দেওয়া হবে এই করা। বিকালবেলা, আসার আগের দিন বিকালবেলা ঢাকাতে একটা সংবাদ সম্মেলন হলো, তো ওখানে লিড কোয়েশ্চেন করেছে এক সাংবাদিক যে এই পারস্পরিক এই যে ভিজিটটা হবে সম্পর্ক, এটা কি বাংলাদেশের উদ্যোগে ওরা আসছে জেনারেলরা, মিয়ানমারের জেনারেলরা আসবে? তো জেনারেলরা শাসন করতো, জেনারেল না এসে কি ওখানে কি রাম শাম যদু মধু আসবে নাকি? পট করে আমাদের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বলে দিলেন যে এটা তাদের, আমরা সামরিক শাসকদের সাথে আমরা খুব করা আসা যাওয়ার, এটা আমরা খুব বেশি পক্ষপাতী নয়, সামরিক শাসনকে আমরা করি না, সমর্থন করি না, তো তাদের উদ্যোগে এই সফর হচ্ছে। 6 জন অ্যাডভান্স পার্টির লোক আসছিল এখানে, অ্যাডভান্স পার্টি তারা করার জন্য, ওই সংবাদ সম্মেলনে তারা উপস্থিত ছিল,
ইন ডিসগাইজ বা ছিল সেখানে, তার মধ্যে 3 জন তাদের ডিডিএসআই অর্থাৎ গোয়েন্দা সংস্থার লোক ছিল। ওখান থেকে বেরিয়ে সে রিপোর্ট পাঠিয়েছে যে দে আর নট, দেয়ার ফরেন মিনিস্টার সেড লাইক দিস, ইট ইজ নট দেয়ার ইনিশিয়েটিভ, এটা আওয়ার ইনিশিয়েটিভ, আমরা যাচ্ছি এইভাবে। এখন এটা পাওয়ার পরে জেনারেল কিনো ওই রাতে আমাদের এখানে সফর ক্যান্সেল করে দিয়েছে। এবং আরও কি, সেই সফরের সবচেয়ে বড় ইয়ে কী হলো দেখেন, কিছুদিন পরেই মিয়ানমারের জেনারেলদের উপরে আমেরিকা একটা এম্বার্গো ইয়ে করলো। সেই এম্বার্গোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ভারত তাদেরকে দাওয়াত নিয়ে গেল। এবং আমার চোখে দেখা এটা, ভারতের রাষ্ট্রপতি তৎকালীন, প্রধানমন্ত্রী, শুধুমাত্র ডিফেন্স মিনিস্টার ছিল না, জর্জ ফার্নান্দেস, আমার এখনও মনে আছে, সে এইটার একটু গোঁদর ছিল যে এই জেনারেলদের একভাবে আমরা তো ওই আমাদের মতো আর কি গণতান্ত্রিক দেশ। সে চলে গেছিলো বিহারে কি একটা সফর টফর, এটাও আবার ইন্ডিয়ান পত্রপত্রিকায় আলোচনায় আসছিল যে ফার্নান্দেস ডিফেন্স মিনিস্টার থাকে নাই, বাট বাকি সব তাদের লাল গালিচা। এবং পরে সে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছে, 9 দিন তারা ভারতে সফর করেছে। তার রাশিয়া গিয়েতে রাশিয়াতে বারবার গিয়ে সফর করতেছে। বাট আমরা ভারতের তো এরকম কোনো বার্নিং ইস্যু তাদের সাথে নেই। বাট তারা সম্পর্ক কোন লেভেলে নিয়ে গেছে আপনি দেখেন, মিয়ানমারের অভ্যন্তরে তার সার্জিক্যাল অপারেশন চালিয়েছে ইন দিস কোঅর্ডিনেশন। নাগাদের ওখানে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্কর, তখন ফরেন সেক্রেটারি, হি ওয়াজ দেয়ার ইন হিজ প্রেজেন্স, একটা সার্জিক্যাল অপারেশন চালিয়েছে অভ্যন্তরে, মিয়ানমারের অভ্যন্তরে। সো এই যে এটা হলো সম্পর্কের গুণে, এটা হলো আমার বোঝাপড়ার কারণে। আমি বোঝাপড়ার কারণে একটা দেশ যদি ভিতরে অপারেশন, তাদের আরেকটা বোঝাপড়ার কারণে এই অসহায় মানুষগুলির কাছে 9 বছর ধরে এমনি পড়ে থাকবে। তো এটা দ্বিপাক্ষিক সম্পর্ক, বহুপাক্ষিক তো বহু কিছু হয়েছে। এই বহুপক্ষ এবারও জাতিসংঘ সাধারণ পরিষদ আমরা বলবো হয়তো আমরা তাদের রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই, আমরা তাদেরকে নিরাপদে, তাদের সম্মানের সাথে তাদের স্ব অঞ্চলে ফেরত চাই, এই তো বক্তৃতা পর্যন্ত। তাহলে আমরা যদি দাঁড়াই, এই যে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে গিয়ে যদি দাঁড়াই, আন্তর্জাতিক মহলের, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বহু ধরনের আশ্বাস, বহু ধরনের প্রতিশ্রুতি, নানা কিছু আমরা শুনেছি এই রোহিঙ্গা ইস্যুতে। এবং সবশেষ আজকেও 16টা দেশ একসাথে বিবৃতি দিয়ে বলেছে যে এই সংকটে আমরা বাংলাদেশের পাশে থাকব। আসলেই কি এই বাংলাদেশে পাশে থাকাটা আদৌ কি এই সংকট সমাধানে কোনো উপকারে আসছে? আমার কথা হলো, আমার পাশে থাকা তো, আমি তো আর ইউক্রেন না, আমি রাশিয়া না, আমি ইরানও না, আমি আমেরিকাও না। এখানে আমার যুদ্ধে থেকে কোনো রসদ আমার দেওয়ার দরকার নেই। আপনি আমার পাশে না থেকে মিয়ানমারকে বলেন না ওখানে। আমি যখন এই যে জাতিসংঘ মহাসচিব আসছে গোদরেস, আবারও বলি, কালকেও বলছি কোন চ্যানেল, বারবার একটা কথা যদি বলতাম আমরা, যে আপনি আমাদের দেশে, আমরা তো এক পায়ে দাঁড়িয়ে আছে রোহিঙ্গারা চলে যাওয়ার জন্য তাদের বাড়ি ঘরে, আমরা প্রত্যেকদিন দোয়া পড়তেছি আল্লাহ আল্লাহ ওরা যেন চলে যায়। তো আমাদের এখানে কোনো দ্বিমত নাই। যেখান থেকে সমস্যাটা সৃষ্টি, কালকেও আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওয়ায়েদ ইসলাম বলতেছিলেন যে এটা যেন আরও 9 বছর না হয়, এই হয় না হয়, মিয়ানমার কর্তৃক সৃষ্ট, মিয়ানমারকে সমাধান করতে হবে। তাইলে আপনি গোদরেজকে, প্রফেসর ইউনূস কেন বলে না যে আমার এখানে না এসে আপনি যারা সমস্যাটা সৃষ্টি করছে তাদের কাছে একটু নেপেটোতে যান, তাদেরকে বোঝান। নেপেটোতে গিয়ে জেনারেলদের বলতে পারেন তো যে ভাই তোমরা এটা জিনিসটা সৃষ্টি করেছো, তোমরা এটাকে রিজলভ করো, আমরা তো সমস্যার সৃষ্টি করি নেই। বাংলাদেশ তো শুধু আশ্রয় দিয়েছে একটা, তাও মানবিকতার কারণে। অনেকে এটাকেও আবার অনেক গল্প করতে চায়, এবং সেটা মিয়ানমার দিকে আবার ভালো সুবিধা হয়। অনেকেই বলে, সেদিনও বলছে তৎকালীন প্রধানমন্ত্রী নোবেল প্রাইজের জন্য এই সমস্যার সৃষ্টি। আরে কি মুসিবত! আমরা তো এটার অভ্যন্তরে সব কিছু তো জানি, কি হচ্ছে, কারা কেন করছে। এই যে কথাগুলি বললাম এতক্ষণ, এর ভিতরে 1 পয়সার তো এদিকে ওদিকে নেই। এটা হচ্ছে ইতিহাস, এটা হলো বাস্তবতা, এটার মাধ্যমেই হয়েছে। এখন আমি যদি বলি আমি সৃষ্টি করেছি, তাহলে মিয়ানমার হ্যাড গট দ্য উইল গিভেন দ্য অ্যাভিনিউ টু এসকেপ, বলবে যে ওরাই করাইছে এটা। তো আমার কথা সেটা না, আপনি নেপেডুকে গিয়ে অ্যাড্রেস করেন। এখন আপনি বলবেন যে ওরা তো কোনো রেসপন্স করছে না। আমরা কি রেসপন্স করেছি? আমরা কয়বার ওখানে চেষ্টা করেছি, কার সাথে, এমনকি আমরা এটা করেছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যখন এরা কাকে করিডোর দিব, আরাকান আর্মিকে। আরাকান আর্মি কার বিরুদ্ধে? মিয়ানমার পুরা মিলিটারির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, একটা নন স্টেট অ্যাক্টর। এটা কে না জানে?
তার কোনো রাষ্ট্র নাই, তার কোনো আমাদের পার্বত্য চট্টগ্রামের যদি বলি ইনসার্জেন্টদের মতো, ভারতের ইনসার্জেন্টদের মতো, ইনসার্জেন্ট যারা আছে তাদের মতো, তার কোনো প্রতিষ্ঠিত কিচ্ছু নেই, স্বীকৃতি নেই। একটা রাষ্ট্র কি করে বলে আমাদের সাথে তাদের আরাকান আর্মির সাথে আমার সম্পর্ক আছে, অ্যান্ড আই প্রপোজ দ্যাট। সেটা কি সম্ভব? এটা 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 একেবারেই আমি বলবো যে সমস্যাটাকে আরও জটিলতর করা। কারণ এই আরাকান আর্মি তো রোহিঙ্গাদের ফেরানো, মারানো, কাটার, এই রোহিঙ্গারা তো বেশি করে তো আরাকানিসরা আরও বেশি করে ইনভলভ ছিল। হু বার্ন দ্য হাউসেস অফ দ্য রোহিঙ্গাস? কারা রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়েছে? তো এখন এখানে আমি আরও এটা জটিলতর করেছি, দ্বিপাক্ষিক সম্পর্কটাকে আরও জটিল, যার জন্য সেখান থেকে আমাদের অ্যাম্বাসাডারকে তারা বের করে দিয়েছে সেই সময়। তাহলে এটি কি? এর থেকে চূড়ান্ত চরম ব্যবস্থা আর কিছু নেই। সেদিন তারা একটা চিঠি দিয়েছে, সেখানে এতজনের কথা বলে, যেটা নিয়ে আবার গত 15ই আগস্টে সম্ভবত চিঠিটা দিয়েছে। এটা নিয়ে একটা হইচই সইচই কী হয়েছে, কেন হই? রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডেকে আনা হলো। রাষ্ট্রদূতকে কল করা মানে হচ্ছে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা। কূটনীতির পরিভাষায় এটা হচ্ছে এরপরে আর কোনো চরম ব্যবস্থা নাই। দেখি কি করা হলো। আচ্ছা, বাঙালি বলা হয়েছে ওই চিঠিতে রোহিঙ্গাদেরকে। আপনি রোহিঙ্গাকে ওখানে ফেরত যাওয়াটা এখন বড়, নাকি বাঙালি না রোহিঙ্গা, এটা নিয়ে মারামারি করার সময় এখন? আমাকে প্রায়োরিটাইজ করতে হবে কি? আচ্ছা, যদি বাঙালি বলেও থাকে, পশ্চিমবঙ্গে বাঙালি নাই, আসামে বাঙালি নাই, ত্রিপুরায় বাঙালি নাই, মেঘালয়ে বাঙালি নাই, বিশ্বব্যাপী কানাডায় বাঙালি নাই, কানাডিয়ান সিটিজেন, ব্রিটেনে বাঙালি। এই যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেমন ব্রিটিশ না বাঙালি, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করছে কিনা আজকেও পত্রিকায় আছে, প্রশ্ন উঠতেছে। তাহলে উনি বাঙালি ওখানে থাকে নাই, ব্রিটিশ নাগরিক হিসেবে থাকে নাই। তো বাঙালি যদি ঠিক আছে, ওরা গোঁ ধরছে, রোহিঙ্গা বলবো না, তো ওরা ওখানে তো অনেকগুলি জাতিসত্তা আছে, শান আছে, মন আছে, কাইয়া আছে, কারেন আছে, এই চীন আছে, অনেক ধরনের আছে জাতিসত্তা। তো এখানে বাঙালি জাতিসত্তা আরেকটা আছে, এখানে থাকুক, সমস্যা কোথায়? এখন আমি ওইটাতেই বেশি জোর দিয়ে ফেলতেছি, জোর দিতে গিয়ে গেটটু বেশি করে লাগাই ফেলতেছি। আচ্ছা, আমরা যদি মানে একদম কনক্রিট আলোচনায় আসতে চাই, সেটা হচ্ছে তাহলে এই সংকটের শেষ কোথায়? এই সংকটের শেষ হচ্ছে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, প্রত্যাবাসন। এখন আপনি বলেন প্রত্যাবাসনেই তো সংকট তো প্রত্যাবাসন হওয়া মানে হচ্ছে রিজলভ হয়ে যাওয়া। এখন সেখানে এই যে বললাম, এখন দ্বিপাক্ষিক এই যে সম্পর্ক উন্নয়ন যত অথবা ত্রিপক্ষীয় একটা করা যায়, হয়তো একটা ফ্যাসিলিটেটর, আমার দুজনের মধ্যে মিলতেছে না ভাই, আপনি একজন মধ্যস্থতা করেন, আমাদের এখানে একটা বিচার করে দেয় না, কেউ একজন বিচার করে। তো এখানে চীনের থেকে ভালো মেডিয়েটর আর কেউ নেই এখন এই মুহূর্তে। চীন ওখানে অনেকগুলো করে দিয়েছে, শানে করেছে, সাগাং ডিভিশনে করেছে, ইভেন কি তাদের যে অন্যান্য যেগুলো কারেনদের সাথে করেছে, কাছিনদের সাথে বসে তারা রিজলভ করে দিয়েছে। তো এখানে যদি আমরা বললাম যে বাইল্যাটারাল, যেমন আজকে যে বললেন যে বাইল্যাটারাল সম্ভব না, তাহলে ট্রাইল্যাটারাল করেন। চীনকে বলেন যে ভাই, ইউ প্রোভাইড আজ এ প্ল্যাটফর্ম, আমাদের একটা প্ল্যাটফর্ম দেন, করে দেন আপনি থেকে। ভাই আমাদের যেমন বক্সিং রিংয়ের ভিতরে আম্পায়ার বলে বক্স, বলছে না মারো ঘুষি, মধ্যখানে উল্টাপাল্টা হলে বলে আবার আলাদা করে দিচ্ছে, আবার মারো। তো আলোচনার মধ্যে আলোচনা চালাও, আলোচনা এদিক ওদিক গেলে ভাই থামো, এদিকে না এদিকে করো। তাহলে একটা প্ল্যাটফর্ম, একজন আম্পায়ার দরকার। তো একজন আম্পায়ার চীনকে আমরা হাতে পায়ে ধরে হলেও রাজি করানো উচিত, যেহেতু সমস্যাটা আমাদের ঘাড়ে এবং এটা আমাদের জন্য ভবিষ্যতে একটা নিরাপত্তার ঝুঁকি আমাদের কাঁধে আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। তৃতীয় পক্ষ এখানে কোনো কারণে যদি ইনভলভ হয়ে যায় এই সংকটে, এই রোহিঙ্গাদের উপস্থিতির মধ্যে, বাংলাদেশ উইল ফেস এ সিভিয়ার ন্যাশনাল সিকিউরিটি রিস্ক। আমি একদম সবশেষ, যদি এটা হচ্ছে আমার সবশেষ প্রশ্ন, আমি জানতে চাই তাহলে আপনি কি আশার আলো দেখেন কোনোটা? আমি সবসময় আশাবাদী, কারণ এভরি ক্রাইসিস, আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টি পর্যন্ত কোনো প্রবলেম কি আনরিজলভ থেকেছে? কোনো সমস্যা কিন্তু আনরিজলভ থাকে নাই। এখন কথা হচ্ছে হাউ আই এম অ্যাপ্রোচিং, রিজলভ হতে বাধ্য। এভরি ক্রাইসিস তার সৃষ্টি মুহূর্তে একটা সমাধান নিয়ে আগাতে থাকে। এখন সেই সমাধানের পথটা বের করা, সেটা হচ্ছে আপনি ইন্টেলেকচুয়ালি হাউ মাচ কমিটেড আই এম টু রিজলভ দিস, আমার কমিটমেন্ট, আমার ডেডিকেশন,
আমার একেবারেই এটার প্রতি পড়ে থাকা। আমি যদি ওখানে গিয়ে বসে থাকি, কালকে আমার কোনো ওয়াশিংটনে কখন পোস্টিং হবে যাকে দায়িত্ব দিয়েছে বা যিনি দায়িত্ব নিয়েছেন সে কতগুলি মাল্টিল্যাটারাল মিটিং করা যায়, কতগুলি মাল্টিল্যাটারাল গিয়ে বক্তৃতা দেওয়া যায়, এই চিন্তায় থাকলে এই সমস্যা আরও প্রলং হবে এবং এক সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এটা প্রচণ্ড একটা ঝুঁকি নিয়ে আসবে। ওইটার জন্য অপেক্ষা করা আমাদের উচিত হবে না। ইট ইজ এ ভলকানো, বিফোর ইট ইরাপ্ট, ভলকানোটা উদ্গীরণ না করার আগেই এটাকে আমাদেরকে শেষ করে দিতে হবে। আমি যদিও শেষ প্রশ্ন বলেছি, ছোট্ট করে আরেকটু যোগ করতে চাই। সেটা হচ্ছে এই যে আপনি একটা প্রক্রিয়া আপনি মাঝখানে দেখেছেন যে তৃতীয় দেশে নিয়ে যাওয়া, এটা আসলে খুব বেশি সংখ্যায় নেওয়া হয়নি এই পর্যন্ত, বোধহয় 7,000 7,500। এই প্রক্রিয়াটা আসলে আপনি আমি 7,000 তো 7,000 কোথাও গেছে আমি শুনি নাই। নৌপথে যারা গেছে ইন্দোনেশিয়া ফেরত পাঠাচ্ছে। ইলিগাল ম্যাক্সিমাম। অবশ্যই ইলিগাল। তারা নৌপথে গেছে, নদীপথে গেছে, আমাদের মতো আশ্রয় দিয়েছে। বোটগুলি ডিটেক্ট হয়েছে, এমন না যে রাতের আন্ধারে বোট ওখানে গিয়ে হাজির হয়ে গেছে, চুরি করে ঢুকে গেছে, না। বরং সেখানে দেখে মরণাপন্ন মানুষকে তারা স্যালাইন দিয়ে, খাদ্য দিয়ে, রসদ দিয়ে ক্যাম্পে নিয়ে চিকিৎসা করে সুস্থ করেছে এবং দে আর ভেরি মাচ আইডেন্টিফাইড। এবং ইন্দোনেশিয়া সেটাকে তারা তাদেরগুলি ফেরত পাঠাচ্ছে, মালয়েশিয়া তারা ফেরত পাঠাবে। আর অন্য কোনো দেশ এগুলি যত এত বুলশিট, এটা আরও রোহিঙ্গা বাকি যা আছে তাদেরকে আমাদের এখানে চলে আসার জন্য একটা ইন্ধন দেওয়া। আপনি যে কালকে যদি রোহিঙ্গা ক্যাম্পে জানে যে একটা নিয়ে যাবে কোথাও, তো বলবে যে সে ওখানে খবর পাঠাবে, তাড়াতাড়ি আমি ক্যাম্পে আসো, আমরা কানাডা চলে যাব, তাড়াতাড়ি আসো, আমরা আমেরিকা চলে যাব। এইটা আপনি 12 লক্ষ রোহিঙ্গা আছে, তো সেখানে তো সন্তানেই জন্ম যাহা গ্রহণ করে সেটাও তো প্রতি বছর প্রায় 35,000-এর মতো। তো 35 আপনি নেবেন, আপনি বলছেন যে আপনি 100 বা 200 নেবেন স্যাম্পল তামসা করার জন্য, এটা একেবারেই অযৌক্তিক। আপনি যদি বলেন সমস্ত রোহিঙ্গাকে আমি নিয়ে যাব, যেমন আমেরিকাতে বিরাট বিরাট স্টেট খালি পড়ে আছে, কানাডাতে বিশাল 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 ভূমি পড়ে আছে, এরকম 12 লক্ষ কেন? আপনি 80 লক্ষ নিলেও ওখানে কিচ্ছু হবে না, বাট নিবে না। এটা বলে শুধু শুধু এই সমস্যাটাকে, যদি সেরকম কিছু হতো তাইলে একবার মধ্যখানে ফিলিপিন একটা প্রস্তাব দিয়েছিল যে সব রোহিঙ্গা তারা নিয়ে যাবে, প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের কাছে প্রস্তাব। আমার ঘটনাচক্রে এই বিষয়টা থেকে কিছুটা জড়ানোর সুযোগ, তখন আমার একটা প্রস্তাব ছিল, আপনি তাইলে ফিলিপিনকে বলেন মিয়ানমার কাছে প্রস্তাবটা পাঠাইতে, বিকজ রোহিঙ্গারা তো মিয়ানমারের নাগরিক। আমি কেমনে বলবো তুমি তাদের নাগরিককে নিয়ে যাবা কি না নিয়ে যাবা? চুপ হয়ে গেছে। দ্যাট ওয়াজ এ ট্র্যাপ সেট বাই দ্য টু কান্ট্রিজ। আপনি একবার যদি মনে করেন যে এই তো রোহিঙ্গা, যেমন সৌদি আরব মাঝে মধ্যে বলে এখানে রোহিঙ্গা আছে তাদের ফেরত নিতে হবে। আরে ভাই, রোহিঙ্গা থাকলে আমাদের পাসপোর্ট থাকলে না আমাদের কাছে পাঠাও। আর রোহিঙ্গা তুমি কেমনে নিছো, তাহলে বলো কি মিয়ানমারে পাঠাই দাও, যেহেতু ওরা মায়ানমারের নাগরিক। ইন্ডিয়া রোহিঙ্গাদের আমাদের এখানে পুশিং করে, আমরা পুষবে, তো তুমি ওখানে পুশ করো, মিয়ানমারে পুশ করে দাও, মিয়ানমারের মানুষ তারা। তো এটা হচ্ছে যে নেওয়ার কথাটা তাইগুলি বলে, তো 9 বছরে কজন 9,000 নিচে কেউ 9,000 নেই। তো নেয় না, এগুলি শুধু কথার কথা বলে। মধ্যখানে একটা ভাতাবাজি করেছিল, কোনো কথা নেই বার্তা নেই। বরং আমেরিকাতে যেগুলি গেছে এখন পায়ে শিকল বেঁধে, অনেক ভারতীয় দেখতেছি হাতে পায়ে শিকল, হাতে হাত করা, প্লেনে করে। এবং ইউকে এখন বলতেছে ওই জিয়াতে পাঠাবে। মধ্যখানে বলছিল আফ্রিকার দেশ একটা, এখন আরেকটা বাইর করছে নামিবিয়া অথবা ইয়াতে পাঠাই দিবে, যতগুলি ডিপোর্ট করবে তারা ওখানে তাদের দেশে একটা চুক্তি করেছে, ইউরোপ থেকে পাঠিয়ে দিবে। তো এটা হলো সভ্যতার মধ্যে অসভ্যতা। কেন অসভ্যতা? তুমি তার গুডসগুলি তুমি আমার আগে, তার ফাইটার এয়ারক্রাফট আমাকে বেচবে, তার লেটেস্ট মডেলের একবারে BMW বা মার্সিডিজ এগুলো আমার কাছে বেচবে, টাকা নিয়ে যাবে। তার মার্কেটের জন্য আমি অবারিত, কিন্তু আমার মানুষের জন্য তাদের কিচ্ছু অবারিত নেই। তুমি ওখানে গেলেই তারে বাঁধো, তারে রশি বাঁধো, সে অবৈধ। তার এখানে তার ভিসার জন্য লাইন ধরে মানুষ মারামারি করে, আত্মীয় স্বজনদের দেখার জন্য ভিসা দিচ্ছে না। আমাদের সময় থাকলে হয়তো আরও একটু বিস্তারিত আলোচনা করতে পারতাম। আপনার কথার সূত্র ধরে আমরাও আশাবাদী হতে চাই যে এই সংকটের সমাধান হোক, কারণ বাংলাদেশের জন্য একটা বিশাল এক বিস্ফোরণের মতো এক ধরনের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এই বিশেষ আয়োজনে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।